আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে আমরা ত্রিভুজের খুবই বেসিক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বিন্দু রেখা এবং কোণ নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস আমাদের ত্রিভুজ কি? ত্রিভুজ। এখন দেখো ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ তিনটি বাহু দ্বারা আবদ্ধ আকার বা কাঠামোকে ত্রিভুজ বলে। কি? তিনটি বাহু দ্বারা আবদ্ধ আকার বা কাঠামোকে ত্রিভুজ বলে। আর তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ ক্ষেত্র বলে। বুঝে গেছে? এখন দেখেন যে ত্রিভুজের ভিতরে আবার কয়েক প্রকার ভেদ আছে। মোট আমি বাহু ভেদে 3 প্রকার এবং কোণ ভেদে 3 প্রকার। ঠিক আছে? বাহু ভেদে 3 প্রকার। আমি যদি কোণ ভেদে 3 প্রকার প্রথমটাতে যাই, সমকোণ। প্রথম প্রকারটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। দেখেন সমকোণী ত্রিভুজ। এখন নাম দিই এ বি সি। সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখন দেখেন একটি কোণ সমকোণ হলে অবশ্যই বাকি দুইটা কোণ কি হবে? সূক্ষ্মকোণ হবে। নরমালি আমরা জানি কি তিনটি কোণ ত্রিভুজের তিন কোণ সমষ্টি কত? 180 ডিগ্রি। এখন আমার যদি এইটা এক কোণে হয় 90 ডিগ্রি, বাকি দুইটা কত? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা কি জানি? সূক্ষ্মকোণ। গত ক্লাসে আমরা শিখে আসছি। ঠিক আছে? তাহলে বাকি দুইটা কি? সূক্ষ্মকোণ। আর বাকি দুইটা কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তাহলে একটা আরেকটা কি? পূরক কোণ। একে অপরের সাপেক্ষে কি? পূরক কোণ। মনে রাখেন। এখন দেখেন সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এগুলো ত্রিভুজের বৈশিষ্ট্য আমি বলি, আপনি কতভাবে এটাকে চিনবেন। দেখেন সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলে, আপনি বাহুটাকে চেনার জন্য। আর সমকোণী ত্রিভুজের অতিভুজটাই হচ্ছে ওই ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু। বুঝা গেছে? এখন দেখেন সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে, এখানে একটিকে বলে ভূমি, অপরটিকে বলে লম্ব। এখন এই ত্রিভুজের দিকে তাকিয়ে আমি বলতে পারবো না এখানে কোনটা ভূমি অথবা কোনটা লম্ব। কিভাবে বলতে পারবো না? কেন? এটা দাঁড়িয়ে আছে তাহলে এটা লম্ব, এটা শুয়ে আছে মানে এটা ভূমি? না, এরকম কিছু না। সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি ভূমি এবং লম্ব চিহ্নিত করতে যাই, ওদের নাম পরিচয় দিতে আইডেন্টিফাই করতে যাই, চিনতে যাই, তখন আমাকে অবশ্যই আমার সূক্ষ্মকোণটা নির্দিষ্ট করে দিতে হবে। দেখেন আমার যদি এই কোণে এখানে এই কোণটা নির্দিষ্ট করে দেয় যে এটা সূক্ষ্মকোণ হোক, এটা থিটা, ঠিক আছে, তখনই আমি বলতে পারবো এটা আমার লম্ব। ঠিক আছে? তখনই আমার এটা লম্ব। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। কি? সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। এখন আসেন ভূমি কাকে বলে? সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুকে ভূমি বলে। কি? সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুকে ভূমি বলে। তারপরে আসেন এই যে সমকোণ সমকোণ সংলগ্ন দুইটি বাহু কি? সমকোণের সমকোণ সংলগ্ন দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি। আমার কথাটা মনোযোগ সহকারে শুনেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই। সমকোণ সংলগ্ন দুই বাহুর বর্গের সমষ্টি অপর বাহুর বর্গের সমষ্টির সমান। বুঝছেন? মানে এই দুই বাহুর উপরে আপনি দেখেন, আমি যদি এই বাহুর উপরে একটা বর্গ আঁকি, এই বাহুর উপরে একটা বর্গ আঁকলাম, আমার হাত দিয়ে আঁকা, এজন্য এগুলো অ্যাকুরেট হবে না। আপনি তো কম্পাস দিয়ে আঁকলে এগুলো ঠিক হবে। এই যে এই দুই বাহুর উপরে অঙ্কিত বর্গের সমষ্টি আমার এটার সমান হবে। এটা হচ্ছে আমার পিথাগোরাসের উপপাদ্য। কি? পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত এটা। আবার দেখেন যে এই যে এইখানের, তারপরে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ কোনটা? এসি। তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা সমান হবে। এটাই আমার কার সূত্র? পিথাগোরাসের সূত্র। যে এই বাহুগুলো যেটা আমি বর্গগুলো অঙ্কন করলাম, এটাই আমার পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। এটা আপনাদের ক্লাস এইটে আপনারা শিখে আসবেন। ঠিক আছে? ক্লাস 8 থেকে আপনারা শিখে আসবেন। এখন দেখেন আমরা যদি সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করি। কি? সূক্ষ্মকোণ। এটা হচ্ছে সমকোণী। সমকোণী, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্ম যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। বোঝা গেছে? যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।
এখন এই ত্রিভুজের কোনো কোণটাই কি 90 ডিগ্রি না, 90 ডিগ্রি অপেক্ষা ছোট, প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি অপেক্ষা ছোট। এখন এটা যদি আমি বাহুর সাপেক্ষে চেনার চেষ্টা করি, বাহুর দিয়ে, তখন এই যে কোনো দুই বাহুর মানে বর্গ কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, যে কোনো দুইটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, এখন আসেন আমরা শিখব স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে স্থূলকোণ, কি একটি কোণ হচ্ছে স্থূলকোণ, বাকি দুইটা হচ্ছে সরি একটি কোণ স্থূলকোণ, হ্যাঁ বাকি দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ। কি বাকি দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, আমার বাকি দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। আর বাহু ভেদের যদি আমি, হ্যাঁ, এখন স্থূলকোণের ত্রিভুজ আমি যদি বাহুভেদে চেনার চেষ্টা করি, কি বাহুভেদে, তাহলে স্থূলকোণের মানে যে বৃহত্তম বাহুর বর্গ তৃতীয় বাহুর মানে বর্গের সমষ্টি অপেক্ষায় বৃহত্তর হবে। মানে আমার এখানে এটা সবচেয়ে বড় বাহু না, তাহলে এই বাহুটার বর্গ আর এই দুই বাহুর বর্গের সমষ্টি অপেক্ষায় এটা বৃহত্তর হবে। বুঝা গেছে? তখন আমি বুঝতে পারবো যে এটা স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে? হুম, স্থূলকোণী স্থূলকোণী ত্রিভুজ। এবার আসেন আমরা, এটা তিনটা গেল, এবার যদি আমি বাহুভেদের চিন্তা করি, বাহুভেদে হচ্ছে প্রথমটা হচ্ছে সমবাহু। কি বাহুভেদে হচ্ছে আমার প্রথম কোণটা হচ্ছে, প্রথম ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। দেখেন মানে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের মানে ত্রিভুজের ভিতরে কিন্তু আমার নাম দেওয়া আছে সমবাহু, মানে এর প্রত্যেকটা বাহু সমান হবে। কি হবে? প্রত্যেকটি বাহু আমার কি হবে? সমান হবে, তাহলে সমবাহু ত্রিভুজ। আর দেখেন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ। কি সূক্ষ্মকোণ, আবার প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে, মানে বাহু যদি সমান হয় আমার প্রত্যেকটা কোণও কি হবে? সমান হবে। প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি করে। হ্যাঁ, তারপরে আসেন আমার সমদ্বিবাহু। কি বাহু? সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমার দুইটি বাহু সমান হবে। কি দুইটি বাহু সমান? ওই বাহু ত্রিভুজের মধ্যে কিন্তু আমার পরিচয় আছে সমদ্বি, মানে দুইটা বাহু সমান হবে, অপর অপরটি কি হবে? অসমান হবে। সমবাহু, সমদ্বিবাহু। এখন দেখেন সমদ্বিবাহু দুইটা বাহু সমান, আবার এই ত্রিভুজের সমদ্বিবাহুর মানে কোণের যে বিপরীত, সমদ্বিবাহুর মানে বিপরীত কোণ দুটি পরস্পর সমান হবে। এই কোণ দুইটাই পরস্পর কি হবে? সমান হবে। ঠিক আছে, আবার দেখেন সমদ্বিবাহুর মধ্যে এইটা এই কোণটা আবার এরকম হয়ে গেছে সমদ্বি, এটা সমকোণ সমদ্বিবাহু, সমকোণে সমদ্বিবাহু। দেখেন এই কোণটা কিন্তু আমার সমকোণ। আরেকটা আছে, মনে করেন আমার সমদ্বি হবে কিন্তু সমকোণ হবে না, এটা সমকোণ। আমি দেখেন আপনি চিন্তা করেন, মানে এই দুইটা বাহু যদি সমান হয় কিন্তু এটা সমকোণী না, এই কোণটা এই দুইটা বাহু যদি সমান হয় কিন্তু সমকোণী, এটা কিন্তু এটার উপরে লম্ব না, বুঝছেন? এটা একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটার ভিতরে ওই সমদ্বিবাহুর মধ্যে আবার একটা হয় কি সমকোণে সমদ্বিবাহু, আরেকটা হচ্ছে শুধু সমদ্বিবাহু। কিন্তু এটার ক্ষেত্রে সমকোণে সমদ্বিবাহু যদি হয় তাহলে এই দুইটা কি পরস্পর পূরক কোণ। ঠিক আছে, এখন দেখেন তারপরে এবার আসি বিষমবাহু ত্রিভুজ। কি বিষমবাহু ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমার কোনো বাহুই সমান হবে না, প্রত্যেকটা বাহু কি আলাদা আলাদা হবে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটি বাহু আলাদা আলাদা হবে, কেউ কারো সমান হবে না। বুঝা গেছে? এখন দেখেন আমি যে এখানে অনেকগুলো শব্দ লিখছি, কেন লিখছি এগুলা? লিখে একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, এখন আমরা শিখবো এখানে কি লিখতে চেয়েছিলাম আমি।
কি লিখছি, কেন লিখছি এগুলো। হ্যাঁ, এবার দেখেন এগুলো শিখলে আমরা, এগুলো আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখেন এগুলো শুধু আমার জন্য না, মানে আপনার জন্য। বাহু, বাহু কাকে বলে? ত্রিভুজের প্রতিটি পার্শ্বকে বাহু বলে। কাকে? পার্শ্বকে। এটা চতুর্ভুজেরও হতে পারে, চতুর্ভুজেরও হতে পারে, পঞ্চভুজেরও হতে পারে। ঠিক আছে, এখন আমার এই ত্রিভুজের ক্ষেত্রে এগুলা এক একটা পার্শ্ব বাহু না, এই পার্শ্বগুলোকে বাহু বলে। এখন দেখেন ভূমি কি? ভূমি, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর, বিপরীত শীর্ষবিন্দুর বিপরীত বাহুকে ভূমি বলে। দেখেন ভূমি কাকে বলে? শীর্ষবিন্দুর বিপরীত বাহুকে ভূমি বলে। এখন দেখেন শীর্ষ ভূমি, এখন আমার যদি এটা যদি শীর্ষবিন্দু হয় তাহলে এটার বিপরীত বাহু কোনটা? এটা, তাহলে এটা হচ্ছে আমার ভূমি। আবার এটা যদি শীর্ষবিন্দু হয় তাহলে এটার বিপরীত বাহু কোনটা? এটা, তাহলে আমার এটা হচ্ছে কি? ভূমি। সেম এটার ক্ষেত্র, শীর্ষবিন্দুর বিপরীত বাহুকে ভূমি বলে। এবার আসেন শীর্ষবিন্দু কাকে বলে? কি? শীর্ষবিন্দু কাকে বলে? শীর্ষবিন্দু হচ্ছে দুইটি বাহুর মিলন বিন্দুকে শীর্ষবিন্দু বলে। কি? দুইটি বাহুর, এই দেখেন আমার নতুন কালি ঢুকিয়েছে তো এই জন্য ডিস্টার্ব করে খুব। দেখেন এই যে এই দুইটা বাহু মিলিত হয়েছে না, এই মিলিত বিন্দুটাকে আমার শীর্ষবিন্দু বলে। ঠিক আছে, এখানে দেখেন এই দুইটা বাহু মিলিত হয়েছে না, এটাকে শীর্ষবিন্দু বলে। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন উচ্চতা কি? উচ্চতা, শীর্ষবিন্দু থেকে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব দূরত্বই হচ্ছে উচ্চতা। কি? শীর্ষবিন্দু থেকে। এখন আপনি এই ত্রিভুজের এটাকে শীর্ষবিন্দু চিন্তা করেন, তাহলে ভূমির উপর এটা ভূমি কোনটা? আমরা চিনে আসছি, এটার বিপরীত বাহু হচ্ছে ভূমি, তাহলে ভূমির উপর অঙ্কিত লম্ব দূরত্ব। এখন এটার উপর আপনি একটা লম্ব অঙ্কন করেন, তাহলে এখান থেকে এখানে দূরত্ব যতটুকু, এটাই হচ্ছে আমার কি? উচ্চতা। এটাই আমার কি? এই ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা। ঠিক আছে, এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আপনারা যদি শীর্ষবিন্দু এটাও চিন্তা করেন, তাহলে এটা চিন্তা করলে আমার এটার উপরে লম্ব আঁকতে হবে, এই বাহুর উপরে, এই বাহুর উপরে লম্বটা সম্ভবত এখান দিয়ে যায়। ঠিক আছে, আপনি সম্ভবত এখান দিয়ে যায়, তখন আমার উচ্চতা হবে কোনটা? এই দূরত্বটুকু আমার হবে উচ্চতা। ঠিক আছে, এটার ক্ষেত্রে যদি চিন্তা করেন আপনি, যদি কয় মানে এই ত্রিভুজের উচ্চতা কোনটা, ঠিক আছে, তাহলে এটা যদি আপনি শীর্ষবিন্দু চিন্তা করেন, তাহলে এই বিপরীত বাহুর উপরে অঙ্কিত লম্ব, লম্ব দূরত্ব, সরি এলোমেলো হয়েছে, মানে এই এতটুকু দূরত্ব আমার কি? লম্ব মানে উচ্চতা। এই লম্ব দূরত্বটাই কি? উচ্চতা। এখন আসেন মধ্যমা কি? মধ্যমা, আমি এই ত্রিভুজটা একটু মুছে দেই। মধ্যমা কাকে বলে? কি? মধ্যমা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু হতে মানে বিপরীত বাহুর মধ্য, মধ্যবিন্দু সংযোজক রেখা। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা হচ্ছে কি? মধ্যমা। এখন দেখেন এই ত্রিভুজের মধ্যবিন্দু কোনটা? এটা মধ্যবিন্দু এই বাহুর ক্ষেত্রে। এই বাহুর ক্ষেত্রে কোনটা? আপনি একটু চিন্তা করেন, এটা হতে পারে মধ্যবিন্দু। এই বাহুর ক্ষেত্রে কোনটা? এটা মধ্যবিন্দু। এখন শীর্ষবিন্দু থেকে ওই বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাটাই হচ্ছে মধ্যমা। এখন দেখেন এটা থেকে এটা মধ্যমা, যদি আমি এটা থেকে এটা যোগ করি, এটা হচ্ছে মধ্যমা। এই বাহুটা হচ্ছে আমার মধ্যমা, প্রত্যেকটা বাহু। এখন দেখেন অন্তকোণ, অন্তকোণ কোনটা? দুইটি বাহুর মধ্যবর্তী কোণে হচ্ছে আমার অন্তকোণ। এই দেখেন এটা একটা বাহু না, এটা একটা বাহু না, তাহলে এই কোণটা হচ্ছে কি? আমার অন্তকোণ। আবার এটা একটা বাহু, এটা একটা বাহু, এই কোণটা কি? অন্তকোণ। মানে মধ্যে যে বাহুটা কোণটা আছে ওইটাই কি? আমার অন্তকোণ। হ্যাঁ, একইভাবে আপনি দেখেন তারপরে আছে বহিস্থ কোণ। কি? বহিস্থ কোণ, ত্রিভুজের প্রত্যেকটি বাহুকে, যে কোনো বাহুকে আপনি যদি বর্ধিত করেন, কি এই বাহুটাকে আমরা যদি এদিকে বর্ধিত করি, তাহলে দেখেন এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, হয়েছে না? এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটাই হচ্ছে আমার বহিস্থ কোণ। আপনি যেটাকে বর্ধিত করেন, আপনি যদি এটাকেও বর্ধিত করেন, একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে আমার বহিস্থ কোণ। যে কোনো বাহুকে আপনি বর্ধিত করতে পারবেন, আর বাহিরের যে কোণটা উৎপন্ন হইব এটা কি? বহিস্থ কোণ। এখন দেখেন আবার এই যে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে আমার, এই যে এখানে দুইটা আছে না কোণ, এই দুইটা কোণের সমষ্টির সমান কিন্তু আমার এই বহিস্থ কোণটা, এটা মনে রাখেন। আসেন বরকেন্দ্র কি?
ভরকেন্দ্র। কোন ত্রিভুজের মধ্যমাগুলো কি, মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয়েছে তাকে কি বলে, ভরকেন্দ্র বলে। কোন ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুকে ভরকেন্দ্র বলে। বুঝা গেছে? ভরকেন্দ্র খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর দেখেন অন্তকেন্দ্র কি, অন্তকেন্দ্র। এখন দেখেন এই ত্রিভুজের তিনটা কোণ আছে না, তিনটা কোণ, এই তিনটা কোণের সমদ্বিখণ্ড, মানে এই কোণটা কত ডিগ্রি, আপনি যদি ধরেন এটা 40 ডিগ্রি, তাহলে এটা 20 ডিগ্রি, যেই বাহুর 20 ডিগ্রি, এখান থেকে এখান যদি 20 ডিগ্রি হয়, তাহলে 20 ডিগ্রি আমি অঙ্কন করে এখানে একটা রশ্মি আমি আঁকলাম। ঠিক আছে, এখন দেখেন এটা যদি আমার মনে করেন 60 ডিগ্রি হয়, কত 60 ডিগ্রি, তাহলে আমি এখানে 30 ডিগ্রি সাপেক্ষে যে রশ্মিটা আমি এদিকে টানবো। ঠিক আছে, আবার এখান থেকে এটা যদি আমার 70 ডিগ্রি হয় বা 80 ডিগ্রি হয়, তাহলে আমি 40 ডিগ্রি সাপেক্ষে যে রশ্মিটা আনবো, আঁকার পরে যে বিন্দুতে মিলিত হবে কি, সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে মিলিত হয় ওটা হচ্ছে আমার অন্তকেন্দ্র। বুঝা গেছে? এবার এখন আসেন পরিকেন্দ্র। পরিকেন্দ্র কি, কোন ত্রিভুজের লম্বগুলো কি, কোন ত্রিভুজের মানে বাহুর উপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে মিলিত হয়। এখন দেখেন এই বা আমি এখানে কি দেখেন, এই বাহুর উপর আমি একটা লম্ব আঁকলাম, আবার এই বাহুর উপর একটা লম্ব অঙ্কন করব, আবার দেখেন এই প্রত্যেকটা বাহুর উপরে আমি লম্ব অঙ্কন করছি, লম্বটা এই লম্বগুলো যে বিন্দুতে মিলিত হয়েছে ওইটাই আমার পরিকেন্দ্র। আমি তো হাত দিয়ে অঙ্কন করছি, হাতে অঙ্কন করার ক্ষেত্রে একটু এলোমেলো হতে পারে, আপনি কম্পাস দিয়ে অঙ্কন করবেন তখন অবশ্যই মানে অ্যাকুরেট হবে, সম্পূর্ণ না হোক 90% হবে, 99% হবে। বুঝা গেছে? আমার যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা এলোমেলো হতে পারে, কিন্তু হবে। ঠিক আছে, এটা আমার হাত দিয়ে অঙ্কনের ক্ষেত্রে হাত দিয়ে তো আর অ্যাকুরেট আঁকা সম্ভব না, তারপর আমি যতটুকু পারি চেষ্টা করছি। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই, আমরা আগামীতে অন্য কোনো ক্লাসে ফিরবো ইনশাল্লাহ। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।